প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ। পরিকল্পিত উন্নয়নের আশা এলাকাবাসীর। জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বন্যায় মানবতার জীবন লাখো মানুষের। মিরপুরকে জলাবদ্ধতা মুক্ত ও বাসযোগ্য করার প্রত্যয় বিরোধী দলীয় নেতার। প্রথমবারের মতো সেমিতে র্যাঙ্কিংয়ের প্রথম 4 দল। অতীতে কাপ জেতা কেউই হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণ ও দলীয় সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর ঘিরে গোটা জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল থেকে জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। নির্বাচনের পর প্রথমবারের মতো বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরী জুড়ে চলছে একের পর এক স্বাগত মিছিল। সফরকালে এই অঞ্চলের মানুষের চাওয়া পূরণে প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী, এমনই প্রত্যাশা সবার। তিনি প্রধানমন্ত্রী হয়ে আসছেন প্রথম, এটা আমাদের বরিশালের সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে মনে করি। আমরা আশা করব বরিশালে বিভিন্ন রকমের সমস্যা আছে, 6 লেন আর 4 লেন, কুয়াকাটা পর্যন্ত, এরপরে আমাদের ভৌত অবকাঠামো আছে। আর বিশেষ করে জনস্বার্থে যে সমস্ত উন্নয়ন আমাদের প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে দাবি আমরা করব। নিশ্চয়ই আমাদের মানবিক প্রধানমন্ত্রী বিষয়টা বিবেচনা করবেন। গৌরনদী ও বরিশাল নগরীতে দুটি খালের পাশে গাছ লাগাবেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে যোগ দেবেন সাংগঠনিক সভায়। প্রস্তুতির অংশ হিসেবে এসব এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের ঢেউ জেগেছে নেতাকর্মীদের মধ্যে। বৃক্ষরোপণকে কেন্দ্র করেই উনি করছেন এবং অবশ্যই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণ অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা কার্ড দিয়েছি। এই প্রোগ্রামের একটা অংশ হিসাবেই দক্ষিণ অঞ্চলে আগমন। ঢাকা কুয়াকাটা 6 লেন সড়ক নির্মাণ সহ পূরণ হবে এই অঞ্চলের মানুষের সবগুলো চাওয়া, এমনই দাবি স্থানীয়দের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণ পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি দল। রোববার জাতীয় সংসদ ভবনে কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে স্বর্ণ পদক জয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সাক্ষাৎ শেষে 3 জন শিক্ষার্থীকে ল্যাপটপ ও অন্য সদস্যদের বই উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। ঢাকার আমিনবাজার এবং মাতোয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্প দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সংক্রান্ত সভায় নির্ধারিত সময়সীমার মধ্যে 2টি প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তারেক রহমান। চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে এবং দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি মাতোয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প 2টি বাস্তবায়ন করবে। এদিকে জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে 8 বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন।
একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর মিরপুরকে পরিকল্পিত জলাবদ্ধতা মুক্ত ও বাসযোগ্য এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার বিকেলে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জলাবদ্ধতা ও জনভোগান্তি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যুগের পর যুগ ক্ষমতায় থাকা রাজনৈতিক ব্যক্তিরা জনগণের মৌলিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেননি। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে আন্তরিকভাবে কাজ করতে চায়। আমরা সমাধান চাই। সমাধান নিয়ে আমি সংসদে কথা বলেছি। এ পর্যন্ত উচ্চ পর্যায়ের 2টা মিটিং হয়েছে আমার সাথে, এবং আমরা আশা করছি যে একটা সমাধানে আমরা ইনশাল্লাহ পৌঁছতে পারবো। আমরা সমাজের সকলের সহযোগিতা চাই। এই সহযোগিতা নিয়েই আমরা ইনশাল্লাহ অন্তত এই আসনটাকে একটা দুর্ভোগমুক্ত আসনে আমরা পরিণত করতে চাই। চট্টগ্রাম নগরীতে টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়া চান্দগাঁও, C&B ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রোববার সকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগের বিষয়ে অবহিত হন। প্রতিমন্ত্রী বলেন, মানুষের কষ্ট লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকারি তৎপরতা উল্লেখযোগ্য নয় অভিযোগ করে তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমাতে মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকর ভূমিকা রাখছে না। রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। সরকারি সহযোগিতাটা সব জায়গায় যাচ্ছে না এখন পর্যন্ত। স্থানীয় সরকারের বা এখানে প্রশাসন যারা আছে তারা অনেক দেরিতে কাজ শুরু করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তা আমরা মূলত আজকে আসছি এইটা একটা মেসেজ দিতে যে এইটা একটা ন্যাশনাল ক্রাইসিস। এখন পুরো বাংলাদেশের মানুষের চোখ এখন চট্টগ্রাম অঞ্চলে, পুরো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে, এখানে বন্যার্ত মানুষকে নিয়ে সবাই ভাবছে। আমরা আসছি যাতে এখানে এই গুরুত্বটা বুঝাতে, আমাদের সক্ষমতা অনুযায়ী সহযোগিতা করতে। দেশের সার্বভৌমত্ব এবং দলীয় নেতৃত্বের প্রতি অবিচল আস্থার প্রতীক প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজ্ঞের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তার কর্মময় জীবন সম্পর্কে কিছুটা তুলে ধরেছেন জাহিদ রহমান। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার নয়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA ও LLB ডিগ্রি অর্জন করে 1961 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। পরে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। তার রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র অবস্থায় 1945 সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুক্ত হন জাতীয়তাবাদী দল বিএনপিতে। শুরু থেকেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এই রাজনীতিবিদ। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মোট 5 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। যদি আইনের শাসন না থাকে, যদি গণতন্ত্র না থাকে এবং যদি দেশের সার্বভৌমত্ব না থাকে,
then what is the existence of the state or the existence of the respectability of the people in the country? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আব্দুস সাত্তার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন প্রয়াত এই জনপ্রতিনিধি। আইনের কোনো ব্যবহার হয়, তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন, পররাষ্ট্র এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজাদকে জানাবেন 2001 সালের 28 অক্টোবর থেকে 2009 সালের 25 জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে এবং 2002 সালে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে ৭৯,২৪৬ শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ এবং সাধারণ গ্রেডে পেয়েছে ৪৬,২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৪৫% ছাত্র এবং ৫৪% ছাত্রী। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফলাফল তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে আরো বড় পরিসরে বৃত্তি দেওয়া হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, IMF এর আগের ঋণ কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার। ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে ঋণ কর্মসূচি নিয়েছিল তাতে জনগণের স্বার্থ সুরক্ষা করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, IMF এর আগের কিস্তির টাকা পাওয়া নিয়ে চিন্তা নেই। বিনিয়োগ বাড়াতে ভিসা নীতির পরিবর্তন দরকার বলেও উল্লেখ করেন তিনি। এর আগে IMF মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ সচিবের সঙ্গে বৈঠক করে। উল্লেখ্য, 2023 সালে IMF এর অনুমোদিত ঋণ কর্মসূচির কিছু অংশ এখনো ছাড় হয়নি। যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি, তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। সৌদি আরবের রিয়াদে প্রবাসী ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, গত বৃহস্পতিবার রাতে একটি স্থানীয় গ্রাউন্ডে ম্যাচটির আয়োজন করে সরাইল উপজেলা সোসাইটি। বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় দলের সমর্থকদের উপস্থিতিতে মাঠ জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ব্রাজিল সমর্থক দলকে হারিয়ে 4 গোলের ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনার সমর্থক দল। মোহাম্মদ জাকির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মামুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শেখ রাকিব উদ্দিন, সুজন খাদেম সহ অনেকে। সৌদি আরবে ইলিয়াস রশিদ নামের এক বাংলাদেশির বিরুদ্ধে আরেক প্রবাসীর মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জুর এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। ভুক্তভোগী মোহাম্মদ মঞ্জুর ও ব্যবসায়ীরা বলেন, 17,28,199 রিয়াল তসরুপ করে বাংলাদেশে পালিয়ে যান রশিদ। অভিযোগে জানানো হয়, মঞ্জুরের কোম্পানিতে চাকরির সুবাদে অর্জিত পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করে বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাৎ করে ইলিয়াস রশিদ। বর্তমানে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।